আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। তেমন কিছু হয় নাই, ওই আর কি একটু খেলা করতে গিয়ে পায়ে ব্যথা পাইছি আর কি, এইটুকুই। হুম, সব ঠিকঠাক, সুস্থ আছি, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ওকে, পা আপাতত আজকে ভালো আছে, হয়তো কালকে বা পরশুদিন আর কি একটু ব্যথা হবে, এই আর কি। তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। তো এটা তোমাদের বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার, অনেকেরই স্কুলের পরীক্ষার সিলেবাসে আছে। তো আমরা অনেকখানি অংশই কাভার করে দিব, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তাই 23 তারিখ থেকে তোমাদের ক্লাস অফ থাকবে বেশ কিছুদিন। এই জন্য এই চ্যাপ্টারের যে বাকি অংশগুলো আছে, বাকি অংশগুলো তোমরা প্যারালাল টেক্সট দেখে একটু পড়ে নিবা। হ্যাঁ, তো আমাদের দুইটা লেকচারে যতটুকু কাভার করা সম্ভব আমরা কাভার করে ফেলবো। মেজর পার্ট কিন্তু আমরা পড়ে ফেলছি, এককের যে কনভার্সন বা এককগুলা কি কি আছে, যে পদ্ধতি, একটা হচ্ছে এমকেএস বা হচ্ছে এসআই পদ্ধতি মানে সিস্টেম ইন্টারন্যাশনাল, আর তারপরে হচ্ছে আমাদের ব্রিটিশ পদ্ধতি, মেট্রিক পদ্ধতি, এগুলো কিন্তু আমরা ডিসকাস করে ফেলছি, তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে আগের লেকচারে। তো এই লেকচারে আমরা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত জিনিসপত্রগুলো পড়বো। তো আমাদের মেজর পার্ট কিন্তু শেষ হয়ে যাবে। বাকি যে অংশগুলো আছে, আয়তন বা ওজন, এগুলো তোমরা একটু প্যারালাল টেক্সট দেখে রিডিং পড়লেই হবে। আর বইয়ের অনুশীলনের অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলবা, তাহলেই তো হয়ে যাবে আর কি। আর এর সাথে তো তোমাদের কিউএনএ সার্ভিস তো আছেই। তো কোনো কোশ্চিন থাকলে ওই অংশগুলোর কোশ্চিন কিন্তু তুমি কিউএনএতে করে ফেললে উত্তর পেয়ে যাবা। আবার গ্রুপেও তুমি চাইলে পোস্ট করতে পারো যে ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না বা এই ম্যাথটা বুঝতেছি না, এটা একটু দেখায় মানে করে দিলে ভালো হয় বা দেখায় দেন। তো ওটা আমরা গ্রুপে ওই সার্ভিস দিব ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারের বাকি অংশটুকু একটু নিজ দায়িত্বে নিজেরা পড়ে ফেলবা। আর সমস্যা হলে তোমাদের তো গ্রুপ আর কিউএনএ তো আছেই। তো চলো শুরু করা যাক আজকের লেকচার। তো শুরুতেই দেখো, আমরা তো পরিমাপ করতেছি। এখানে একটা তোমাদের হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্কটা একটু আগে দেয়া, তোমরা এখনো সলভ করো নাই। তো আমরা এটা নিয়ে ডিসকাস করবো না, তোমরা সলভ করবা, তারপরে এই পিডিএফ থেকে মিলাই নিবা আর কি কি আছে না আছে। তো ফার্স্টে দেখো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত জিনিসপত্র পড়বো। আর হচ্ছে অনুশীলনীর অঙ্ক করার চেষ্টা করবো 1 থেকে 14 পর্যন্ত যা যা আছে এইটুকু। তো চলো শুরু করি। আচ্ছা, আমি গ্রুপে ছিলাম না মাইশা, ঠিক আছে, গ্রুপে ছিলাম না, গ্রুপে এখন আছি। তো এখন দিও মেনশন, সমস্যা নাই। আমি ছিলাম আর কি পুরন গ্রুপে আর কি, 6 থেকে 8 যে আমাদের আগের গ্রুপ ছিল, যেটা সবার জন্য উন্মুক্ত, ওই গ্রুপে ছিলাম। আর যেটা তোমাদের হচ্ছে পার্সোনাল গ্রুপ আর কি, মানে তোমরা যারা আমাদের স্টুডেন্ট ডিরেক্ট, ওই গ্রুপে আর কি আমি যুক্ত হয়েছি, সমস্যা নাই। তো এখন কোশ্চিন করো। ওকে, ওকে, চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো, আমরা ক্ষেত্রফল পড়বো। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা রেগুলার শেপের জিওমেট্রিক জিনিসপত্র আছে। যেমন প্রথমে যদি আমরা ত্রিভুজের কথা বলি, 1 নাম্বার ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ যে কোনো রকম হইতে পারে, অনেক ধরনের ত্রিভুজ আছে, এক একটার ক্ষেত্রফল এক এক রকম। তো আমরা র্যান্ডম একটা ত্রিভুজ নিচ্ছি। র্যান্ডম একটা ত্রিভুজের, মনে করো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। ত্রিভুজের এটাকে বলতেছি আমরা হচ্ছে ভূমি। এই এবিসি যদি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের বিসিটা হচ্ছে আমাদের ভূমি। আমরা মনে করি এটা হচ্ছে আমাদের ভূমির দৈর্ঘ্য, বিসি। এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের ভূমির দৈর্ঘ্য। আর এবার আমাদের লাগবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে উচ্চতা। এইটা মনে করো উচ্চতা, এইচ। এটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে তোমার যদি যে কোনো ধরনের ত্রিভুজ দেয়া থাকে, সমবাহু হোক, সমদ্বিবাহু হোক, বিষমবাহু হোক, হোয়াট এভার, এর যদি ভূমির দৈর্ঘ্য তোমার জানা থাকে আর উচ্চতা যদি তুমি জানো, ভূমি আর উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলটা হবে আমাদের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা মনে করতেছি এটা হচ্ছে এডি, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা আসতেছে কিন্তু হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তো এই উচ্চতা তার সবসময় হচ্ছে ত্রিভুজের ভূমির উপর লম্ব হবে। এই জিনিসটা মাথায় রাখো যে ত্রিভুজের যে উচ্চতা, উচ্চতা সবসময় কিন্তু ভূমির উপরে পারপেন্ডিকুলার বা লম্ব হবে। মানে উচ্চতা সবসময় ভূমির উপরে লম্ব হয়। তার মানে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি দাঁড়ালো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপরে আমাদের আরেকটা আসবে চতুর্ভুজ। চতুর্ভুজের ক্ষেত্রে
চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র একটাই, ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? ভূমি গুণ উচ্চতা। চতুর্ভুজের ক্ষেত্রেও ক্ষেত্রফলের সূত্র সেম, মানে সব সূত্রের একটা ফান্ডামেন্টাল রূপ আছে, ভূমি গুণ উচ্চতা। এখন এটা যদি আয়তক্ষেত্র হয়, আয়ত তো একটা চতুর্ভুজ, আয়ত হইলে আয়তের ক্ষেত্রফল কি হবে? আয়ত যদি হয়, আমাদের কাছে যদি আয়ত দেয়া থাকে, আয়ত দেয়া থাকলে আয়ত ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে, এইটা যদি তার দৈর্ঘ্য হয়, এই বড় অংশটুকু যদি তার দৈর্ঘ্য হয়, আর এটা যদি তার প্রস্থ হয়, ছোট বাহুটা, তাহলে আয়তের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার যদি আমাদের কাছে বর্গক্ষেত্র থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে খেয়াল করো, এটা মনে করো একটা বর্গ, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি হয়? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হয় না? এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। এটা যদি আমাদের একটা বাহুর দৈর্ঘ্য হয়, এটা যদি বাহু হয়, তাহলে তুমি যদি দৈর্ঘ্য গুণ প্রস্থই করো, মনে 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 এটাকে চিন্তা করো বর্গের দৈর্ঘ্য, এটাকে মনে মনে চিন্তা করো বর্গের প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফলও কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করো, তাহলে তুমি কি পাচ্ছ? এ ইন্টু এ, মানে এ স্কোয়ার্ড। তার মানে আমরা বলতে পারি বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার বর্গের ক্ষেত্রে, এত বর্গ একক। তো একক কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমরা পরিমাপ চ্যাপ্টারটা পড়তেছি, এইটার একক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক, তো সেন্টিমিটার হইতে পারে, মিটার হইতে পারে, মিলিমিটার হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তাহলে সবগুলো ক্ষেত্রফলই আমাদের একক কি হবে? বর্গ একক। বর্গ মিটার হইতে পারে, বর্গ সেন্টিমিটার হইতে পারে, হোয়াট এভার, এত বর্গ একক। একক লিখতে হবে, একক না লিখলে নাম্বার কিন্তু কাটা খাবা। তো দেখো তো এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ, এই চ্যাপ্টারে অনেক কিছু পড়াইছি। ওকে, এটা কিন্তু খুবই সহজ। দেখো সবগুলোর ক্ষেত্রেই তোমাদের দেয়া আছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গের ক্ষেত্রে হবে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ক্ষেত্রফল সংক্রান্ত এই জিনিসপত্রগুলো আমাদের লাগবে। এবার যদি আমরা সামনে আগাই, আমাদের এখন এককের কিছু কনভার্সন আছে। এই কনভার্সনগুলো সম্পর্কে আমি একটু ইন ব্রিফ ডিসকাস করব। তো খেয়াল করো, এখানে বলছে 144 বর্গ ইঞ্চি, এটা কিন্তু ক্ষেত্রফলের একক। দেখো যেখানে দেখবা বর্গ আছে, তার মানে বুঝবা ওটা হচ্ছে ক্ষেত্রফলের একক। তাহলে 144 বর্গ ইঞ্চি মানে 1 বর্গ ফুট। এটা কিভাবে হয়? আশা করি তোমরা বুঝবা এটা কিভাবে হয়। আমাদের 1 ফুট মানে কত ইঞ্চি? 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 1 বর্গ ফুট মানে কত? বা তুমি যদি চিন্তা করো 1 বর্গ ফুট, 1 বর্গ ফুট মানে কিন্তু 12 ইন্টু 12 বর্গ ইঞ্চি। এটা কি বুঝো? আচ্ছা, ইঞ্চি না লিখে ইঞ্চি লিখে ফেলছি ভুলে, সরি। 1 বর্গ ফুট মানে 1 ফুট ইন্টু 1 ফুট। 1 বর্গ ফুটের মিনিং কি? এই যে 1 বর্গ ফুট আমি লিখছি, এই 1 বর্গ ফুটের মিনিং কি তোমাদেরকে যদি একটু বলি। 1 বর্গ ফুট, এটার মিনিং হচ্ছে 1 ফুট ইন্টু 1 ফুট, ফুট বা ফিট যাই বলো। তাহলে 1 ফুট মানে কত? 12 ইঞ্চি, এর সাথে মাল্টিপ্লাইড বাই আবারও 12 ইঞ্চি। দুইটা ইঞ্চি যখন মাল্টিপ্লাই হবে তখন কি হবে? 12 12 তো 144 হয়, দুইটা ইঞ্চি মাল্টিপ্লাই হলে এটা কিন্তু হয়ে যাবে বর্গ ইঞ্চি। তাহলে এই কনভার্সনটাই কিন্তু এখানে তোমাদের দেয়া আছে ক্ষেত্রফলের ক্ষেত্রে। নর্মালের ক্ষেত্রে কিন্তু, মানে নর্মাল যে নিয়মটা ছিল ওটা কিন্তু আগে পড়ছো, আগের লেকচারে দেখছো যে 1 ফুট মানে কত ইঞ্চি, এটা কিন্তু আগের লেকচারে দেখছো। সব কনভার্সন অনেকগুলো চার্ট ছিল, এই চার্ট কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো আজকের লেকচার, আজকের ক্লাস শেষ হয়ে গেলে তোমাদের কাজ হবে কিন্তু এই চার্ট সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া রাখা। একে তো মুখস্থ করতে পারো, মুখস্থ না করলেও কিন্তু তুমি এইভাবে বের করে ফেলতে পারবা। এই জিনিসটা বেশি জরুরি, যে এইভাবে বের করা, তারপরে তোমার অটো মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো এখানে বলছে 9 বর্গ ফুট মানে হচ্ছে 1 বর্গ গজ। আমরা জানি 1 গজ সমান কত ফুট? বলো দেখি টিচার ইনবক্সে, 1 গজ সমান কত ফুট? 1 গজ সমান কত ফুট?
3 ফুট। তো দেখো 1 গজ সমান 3 ফুট না, এখান থেকে সেই জন্য মানে আমরা যদি বলি 1 বর্গ গজ, 1 বর্গ গজ মানে 1 গজ ইন্টু 1 গজ, তাহলে 1 গজ মানে 3 ফুট ইন্টু 3 ফুট, তাহলে কত বর্গ ফুট হচ্ছে? 9 বর্গ ফুট হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কনভার্সন, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা কনভার্ট করি। এটা আশা করি বুঝতে পারছো। অনেকে টিচার ইনবক্সে অ্যান্সার দিছো, ভেরি গুড। এরপরে খেয়াল করো 100 শতক মানে ডেসিমুল, এইটা হচ্ছে 1 একক। এটা তো নর্মাল কনভার্সনই, আগের লেকচারেই দেখছো যে আমাদের 100 শতক ডেসিমুল মানে 1 একক হবে, কারণ 1 একক মানে কত ডেসি? 10 ডেসি। তাহলে 1 বর্গ একক মানে কত হবে আমাদের? 10 ডেসি ইন্টু 10 ডেসি মানে 100 শতক বা ডেসিমুল। তারপর দেখো 1 বর্গ সেন্টিমিটার মানে এত ইঞ্চি। খেয়াল করো তো, আমরা জানি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। তাহলে খেয়াল করো আমাদের 1 বর্গ সেন্টিমিটার সমান কত আসবে? বা তুমি যদি চিন্তা করো যে 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, আমি যদি এখান থেকে বলি 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, 1 সেন্টিমিটার হবে হচ্ছে 1/202.54 ইঞ্চি। মানে 1 সেন্টিমিটার মানে 1 ডিভাইডেড বাই, এটা ওই পাশে চলে গেলে এই যে ঐকিক নিয়ম, এত ইঞ্চি। আশা করি বুঝতে পারছো। তাহলে 1 বর্গ সেন্টিমিটার মানে কি? 1 বর্গ সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে খেয়াল করো 1/2.54 ইঞ্চি ইন্টু 1/2.54 ইঞ্চি বর্গ ইঞ্চি হয়ে যাবে, 2 ইঞ্চি গুণ হয়ে বর্গ ইঞ্চি হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে 0.16 পাবা। এটা যদি আমরা ক্যালকুলেট করি 1/2.54, এটা পাবা 0.155। তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট 0.16 বর্গ ইঞ্চি বলতে পারি। দেখছো কিভাবে কনভার্ট করে, একক থেকে আরেক এককে যাই। নামিরা দেখতে হবে, না সময় থাকলেও সময় করে দেখতে হবে, স্পিড বাড়াই দিয়ে দেখবা। আশা করি এটা বুঝতে পারছো আমরা কিভাবে কোনো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাচ্ছি। এটা খুবই জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি অনেকগুলো তোমাদের দেখাই দিছি, তো বাকিগুলো তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। এইগুলো নিজেরা প্র্যাকটিস করবা। এগুলো কিন্তু মুখস্থ করার কোনো জিনিসই না, এগুলো সব প্র্যাকটিস, এমনি এমনি করে নিয়ে আসতে হয়। তোমার হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে জাস্ট ক্যালকুলেট করবা। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা, কাউসার দেখতে পারি? ওকে, হ্যাঁ এটা খুবই ইজি, অনেকে বলছো খুবই ইজি। আচ্ছা চলো আমরা সামনে আগাই, কতগুলো কুইজ আছে, এটা হচ্ছে চমক। আচ্ছা দেখো এখন আমরা অঙ্কে চলে যাব। এই অঙ্কে আমাদেরকে কি বলছে? একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 12 মিটার এবং উচ্চতা 8 মিটার 70 সেন্টিমিটার, মানে 8 মিটার 70 সেন্টিমিটার। হ্যাঁ, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো ভূমি কত দেওয়া আছে? ভূমি হচ্ছে 12 মিটার, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 8 মিটার 70 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা মিটারে কনভার্ট করব। 8 মিটার সাথে আরো 70 সেন্টিমিটার আছে, তাহলে এটা কত হবে? 8 প্লাস 70/100। আমরা জানি 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে এই 70 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে এই পুরো জিনিসটা কিন্তু আমাদের মিটারে চলে আসে। তাহলে আমরা মিটার ইউনিটে নিয়ে নিলাম। তাহলে দেখি আমাদের উচ্চতা কত আসে, চলো দেখে ফেলি। 8 প্লাস 70/100, এটা আসবে 8.7 মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অতএব ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত? ভূমি হচ্ছে 12 মিটার, উচ্চতা কত? 8.7 মিটার। তাহলে কত আসে আমরা যদি ক্যালকুলেট করি, হাফ ইন্টু 12 ইন্টু 8.7,
এটা আসবে 52.2 বর্গমিটার। ঠিক আছে, 52.2 বর্গমিটার। ঠিক আছে, 52.2 বর্গমিটার। আশা করি বুঝতে পারছি। এটা জিওমেট্রি নাই, না অ্যারিথমেটিকের ভিতরেই পড়বে, আবার এটা অ্যালজেব্রাও না। আশা করি বুঝতে পারছো। একজন বলছে কিউবিক মিটার, রাফি কিউবিক না, বর্গমিটার হবে। ঠিক আছে, এখানে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করছি, এখানে আরেকটা ডাইমেনশন নাই যে কিউবিক চলে আসবে। কিউব আসবে যখন হচ্ছে তুমি কিউব করো, মানে তিনটাকে গুণ করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তখন আসবে কিউব। সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। তো আশা করি এটা বুঝতে পারছো। এখানে জাস্ট একটা কনভার্সন তোমার করা লাগবে, 80 মিটার 70 সেন্টিমিটার আছে না, এটাকে 8.7 মিটার বানায় নিতে হবে। মানে মিটারে নিবা, সবকিছু একই ইউনিটে নিবা। তোমার যদি সবকিছু সেন্টিমিটারে নিতে ইচ্ছা করে, তুমি চাইলে সবকিছু কিন্তু সেন্টিমিটারেও নিতে পারো। যেমন এটা হবে 1200 সেন্টিমিটার, দৈর্ঘ্য হবে 1200 সেন্টিমিটার, সরি ভূমি, আর প্রস্থ হবে 800 প্লাস 70, মানে 870 সেন্টিমিটার। তো এখান থেকে তুমি চাইলে বর্গ সেন্টিমিটার এককেও নিতে পারো। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 1200 ইন্টু 870। এটা করলে যত আসবে তত বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে, তো আমরা যদি বের করি হাফ ইন্টু 1200 ইন্টু 870, তাহলে এটা আসবে আমাদের 52230 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখানে তোমার বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে যদি নিয়ে যাইতে হয়, তাহলেও কিন্তু আমাদের একটা কনভার্সন আছে। সেটা কি? 52.2 আছে না, এর সাথে গুণ করবা এত তো মিটার, এবং কি মিটার? বর্গ মিটার। তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিতে হবে, যেহেতু বর্গ মিটার। কারণ বর্গ মিটার মানে কি? মিটার স্কোয়ার না? মিটার স্কোয়ার থেকে যদি সেন্টিমিটার স্কোয়ারে যাইতে চাও, তাহলে এখানে কি দিতে হবে? একটা স্কোয়ার দিতে হবে না, 100 দিয়ে। তাহলে এখান থেকে কিন্তু তুমি ডিরেক্ট লিখে দিতে পারো 522000 বর্গ সেন্টিমিটার। মানে ইউনিট আমরা হচ্ছে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাচ্ছি। কিভাবে এটা করছি তোমাদের কিন্তু বলে দিছি, যে এখানে এটার মতোই, যে 1 বর্গ ফুট মানে 1 ফুট ইন্টু 1 ফুট। তাহলে এখানে আমাদের ছিল 52.2 বর্গ মিটার। তাহলে ওখান থেকে কি আসবে? বর্গ মিটার, তার মানে মিটার গুণ মিটার না? মিটার গুণ মিটার মানেই কিন্তু 1 মিটার যেখানে আছে, 1 মিটার থেকে আমরা কত সেন্টিমিটার পাই? 100 সেন্টিমিটার। তাহলে ওই 100 স্কোয়ার হবে। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, আমরা যদি এখন সামনে যাই, সামনে দেখো আমাদের পরিসীমা লাগবে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে যতটুকু পরিধি সে দখল করে রাখছে, মানে সেটা দ্বারা আবদ্ধ অংশ কতটুকু, হ্যাঁ, সেটাই হচ্ছে পরিসীমা। তো ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হবে হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা কি হবে? ত্রিভুজের পরিসীমা হবে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তারপরে চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি আসবে? 4 বাহুর সমষ্টি। তো এটা যদি আয়ত হয়, 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এটা যদি আয়ত হয়, আয়ত হইলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হবে। ঠিক আছে, আয়তের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এত একক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু একক আসবে, একক। বর্গ হইলে, বর্গ হইলে 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। কারণ বর্গের ক্ষেত্রে 4টা বাহুই সমান, তাহলে এখানে 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য আসবে। এটাই হচ্ছে আমাদের পরিসীমা। ওকে, জারিফ ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই 3টা শূন্য চলে আসবে। ওকে, এবার আমাদের ক্ষেত্রফল হইতে দৈর্ঘ্য ও প্রস্থ এটাও কিন্তু নির্ণয় করতে দিতে পারে। এটা কিভাবে? মনে করো তোমার কাছে কেউ বলে দিল যে একটি বর্গের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? তো আমরা কি জানি?
আমরা জানি, এটা মানে হচ্ছে আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল বর্গের এরিয়া সেটা হবে হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার সমান তোমার কত দেয়া আছে 100, তাহলে বাহু কত আসবে, বাহু সমান আসবে √100। এই পাশে স্কোয়ার ছিল ওই পাশে চলে গেলে বর্গমূল হবে, রুট হবে, তাহলে কত আসবে 10 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই ধরনের অঙ্ক আরো করব, জাস্ট তোমাদের একটু আইডিয়া দিলাম যে আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এগুলো কিন্তু বের করতে দিতে পারে। সো এই ধরনের কোশ্চিন কিন্তু আমাদের চলে আসতে পারে। সো চলো আমরা অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের জন্য আরো সুবিধা হবে। তো এখানে তোমাদের জন্য আরো 2-3টা পয়েন্ট লেখা যায়। যে 1 নাম্বার আমাদের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের যে ক্ষেত্রফল হবে, এটা মনে করো একটা বৃত্ত, খুবই সুন্দর বৃত্ত মনে করো। এই বৃত্তের তো একটা ব্যাসার্ধ আছে তাই না, বৃত্তের ক্ষেত্রফল হবে πr², বর্গ একক। আমরা বৃত্ত চ্যাপ্টার যখন পড়বো, আমাদের লাস্ট চ্যাপ্টার আছে হচ্ছে বৃত্ত, এই চ্যাপ্টারের পরে আর একটা চ্যাপ্টারই আছে সেটা হচ্ছে বৃত্ত। বৃত্ত যখন পড়বো তখন ইন ডিটেলস এটার ক্ষেত্রফল কেন πr² সেটার ব্যাখ্যা আমরা দিব। আপাতত তুমি এখন ধরে নাও যে এটার ক্ষেত্রফল πr²। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr একক। বৃত্তের পরিধি, বৃত্ত বা চাকা, বৃত্তকে তুমি চাকার সাথে কল্পনা করতে পারো, এটার পরিধি হচ্ছে 2πr। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হবে হচ্ছে টুয়াইস আর একক। বৃত্তের ব্যাস কোনটা, এই যদি আমাদের একটা বৃত্ত হয় তাহলে তার ব্যাস বা ডায়ামিটার, ব্যাস বা ডায়ামিটার হচ্ছে এইটা, কেন্দ্রগামী একটা জ্যা। তো আমরা একটু বাঁকা আঁকাইছি, একটু সোজা করে আঁকাই। বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা আছে সেটাই হচ্ছে তার ব্যাস। ব্যাস, ব্যাসের পরিচয় কি, কেন্দ্রগামী জ্যা। জ্যা কি জিনিস, জ্যা মানে হচ্ছে কর্ড। তো কর্ড হচ্ছে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটা বিন্দুকে যদি তুমি যোগ করো তাহলে ওটাকে আমরা বলি জ্যা। এটা হচ্ছে জ্যা, মানে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটা বিন্দুকে যোগ করে দিলে সেটা হচ্ছে আমাদের জ্যা। তো এই কেন্দ্রগামী যে জ্যাটা আছে, আমাদের কেন্দ্রগামী যে জ্যা আছে এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, এটাকে আমরা বলতেছি কেন্দ্র। তো আমরা বৃত্ত চ্যাপ্টারে এগুলা নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করব, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আশা করছি এতটুকু বুঝতে পারছো। ওকে ইনাম, তোমার বলা লাগবে না ভাইয়া, তুমি চুপচাপ ক্লাস করতে থাকো, সমস্যা নেই। ওকে, জ্যা কি উত্তর দিছি। ওকে, বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটা বিন্দুকে যদি যোগ করো তাহলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের জ্যা। ওকে দেখো, এখন আমাদের বলছে একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, একজন কোশ্চিন করছিল আয়তর ক্ষেত্রে কি হবে, এই যে চলে আসছে অঙ্ক। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 20 একর, ঠিক আছে, 20 একর, এবং তার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, মিটার। একর থেকে আমাদের মিটারে যাইতে হবে। তো তোমরা আমাকে উত্তর দাও তো যে 1 একর সমান কত মিটার। 1 একর সমান কত মিটার বলো তো, একটু জানাও দেখি। 1 একর সমান কত মিটার। পায়ের মান 3.1415, তো তুমি 3.1416 বা এরকম কিছু একটা অ্যাজাম্পশন করতে পারো, মানে বলতে পারো যে পাই সমান হচ্ছে, পায়ের মান তো বিশাল বড়, 1415 এরকম চলতে থাকে, তো এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু 3.1416 বলি, ঠিক আছে। ওকে, 1 একর সমান কত মিটার বলো। একজন দেখি এক এক উত্তর দিচ্ছে, একজন বলে 100, একজন বলে 4046, একজন বলে 63.6। বলতে থাকো তোমরা, আমরা লাস্টে গিয়ে বলবো। এক একর সমান কত মিটার বললে এটার অ্যান্সার নাই। একর হচ্ছে ক্ষেত্রফলের একক, মিটার কি দৈর্ঘ্যের একক, তো এটা করা যাবে না, ঠিক আছে। আমাদের আগে একর থেকে নিয়ে যাইতে হবে বর্গ মিটারে। এইবার বলো তো
1 একর সমান কত বর্গ মিটার? একজন সঠিক উত্তর দিছে যে হবে না, সে সঠিক উত্তর দিছে, যে বলছে হবে না। 1 একর সমান কত বর্গ মিটার? ইয়াসিন বলছে 4046.86। ওকে, 4046.86 বর্গ মিটার। তাহলে খেয়াল করো, এখানে আমাদের 20 একর দেয়া আছে, তাহলে আমরা এখানে এভাবে লিখব যে দেওয়া আছে ক্ষেত্রটির আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20 একর। এটা কিন্তু আমরা এর আগেই কিন্তু দেখাইছিলাম, এখানে আমাদের চার্টে থাকার কথা, তো আমরা রাখি নাই। এই যে 1 একর সমান এত বর্গ মিটার, এটা জাস্ট এক্সপ্লেন করি নাই, বাট আমরা কিন্তু রাখছি এটা, ঠিক আছে? এই যে এটা, তো তোমরা শুরু থেকে মনোযোগ দিলে এটা যদি স্ক্যান করা থাকতো তোমাদের মাথায়, তাহলে কিন্তু সবাই সঠিক উত্তর দিতা। অনেকে দেখি 100 লিখছো, 100 তো হবেই না। তাহলে 20 একর থেকে আমরা যদি বর্গমিটারে যাইতে চাই, তাহলে 4046.86 এত কি হবে বর্গমিটার। যেহেতু মিটারে অ্যান্সার বের করতে বলছে, আমি মিটারে সাজাই নিয়ে চলে গেছি। তাহলে এটাকে যদি আমরা গুণ দিই, 20 গুণ 4046.86, আমার সাথে সাথে তোমরাও ক্যালকুলেশন করো, কারণ বাংলা ইংলিশ অনেক সময় মিক্সড হয়ে যেতে পারে। 80937.2 বর্গমিটার। দেখো এখানে প্রশ্নে আরো একটা ইনফরমেশন দিছে। প্রশ্নে যে ইনফরমেশনটা দিছে সেটা এই যে এটা, যে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। তো আমরা ধরে নিই, মনে করি প্রস্থ, হ্যাঁ, দৈর্ঘ্য কিন্তু প্রস্থের থেকে 5 গুণ বড়, মানে প্রস্থের 5 গুণ। মনে করি প্রস্থ হচ্ছে a একক, বা আমরা যেহেতু পাটিগণিত করতেছি তাহলে আমরা ক একক বললাম। প্রস্থ মনে করো ক একক, তাহলে অতএব দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে হচ্ছে 5 ক একক। দৈর্ঘ্য কি হবে? 5 ক একক। কিভাবে লিখছি? এইখান থেকে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। এখানে দেখো প্রস্থ যদি ক হয়, দৈর্ঘ্য তার 5 গুণ হবে, তাহলে 5 ক। তো আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান কি? সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার লিখবা প্রশ্ন মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন। প্রশ্ন মতে দিয়ে লিখবা, প্রশ্ন মতে দৈর্ঘ্য কত ছিল আমাদের? 5 ক। প্রস্থ কত ছিল? ক। এটার ভ্যালু কত দেয়া আছে? এইটা 80937.2। তাইলে ক স্কোয়ার সমান কত আসবে? 80937.2 ডিভাইডেড বাই 5। তাহলে অতএব ক সমান কত আসবে? ক সমান আসবে, এটাকে যদি আমরা ভাগ করি, 80937.2 ডিভাইডেড বাই 5, এটা আসে হচ্ছে 16,187. এটা 8 হবে। 4 আর 8 অনেক সময় মিক্স হয়ে যাইতে পারে, এই জন্য তোমাদের বলছিলাম ক্যালকুলেশন করতে, আমার সাথে ক্যালকুলেশন করবা। তাহলে ক সমান কি আসবে? রুট ওভার ওইটা 16,187.44। তাহলে এটা কত আসে? এটা আসতেছে হচ্ছে আমাদের, আমরা যদি বের করি, এটাকে রুট করতে হবে। রুট করলে আমরা পাবো 127.23 মিটার। এটা কি পাইলাম আমরা? এটা কিন্তু পাইছি আমরা প্রস্থ, এটা কিন্তু প্রস্থের মান, প্রস্থ এত মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য সমান দেখো 5 ক। তাহলে এটার সাথে 5 গুণ করো, গুণন 5 করলে 636.15 পাবা, 15 মিটার। প্রায় লিখবে, হ্যাঁ, এরকম দশমিক আসলে লাস্টে প্রায় লিখে দিবা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা? 636.15 মিটার, লাস্টে প্রায় লিখে দিবা। তাহলে এখানে কি দেওয়া ছিল আমাদের?
ক্ষেত্রফল একরে দেওয়া ছিল, একর থেকে আমরা বর্গ মিটারে নিয়ে যাব, বর্গ মিটারে নিয়ে যাওয়ার পরে এখানে যেহেতু প্রশ্নে ইনফরমেশন দিছে যে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, তাহলে আমরা ধরে নিব যে প্রস্থ ক একক, তাহলে দৈর্ঘ্য কত হবে প্রস্থের 5 গুণ মানে 5 ক একক। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখন শর্ত মতে বা প্রশ্ন মতে 5 ক ইন্টু ক সমান কত, 80,937.2 এত বর্গ মিটার। তো এখান থেকে তুমি কর ভ্যালু বের করবা, মানে প্রস্থ বের করবা, প্রস্থ বের করে ফেললে দৈর্ঘ্য বের হয়ে যাবে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, ভলিউম তুমি ঠিক করে নিও ভাইয়া, সমস্যা নেই। মাহতাব আমরা রিক্যাপ করে দিছি, এখন আমরা সামনে আগাবো। আশা করতেছি আমাদের সব ক্যালকুলেশন ঠিক আছে। তারপরেও এই বাংলা ইংলিশ অনেক সময় ঝামেলা হয়, মানে আমার এখন হয়, কারণ সবকিছু ইংলিশে লিখি। তো বাংলায় মাঝে মাঝে 2-1 জায়গা যদি 4-এর জায়গা 8 লিখে ফেলি, ওটা ঠিক করে ফেলবা নিজ দায়িত্বে। ওকে, আমরা সামনে আগাই। সামনে দেখো বলছে কি, একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল এত বর্গমিটার, ভূমি 20 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন। তাহলে দেখো আমরা জানি, লিখবা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। প্রশ্ন মতে এখানে দেখো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কি তোমার দেয়া আছে, ভূমি হচ্ছে 20 মিটার। এবার তোমার কাছে জানতে চাইছে উচ্চতা কত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে ক্ষেত্রফল, এটা দেয়া আছে কত 150 বর্গ মিটার। তাহলে এখান থেকে দেখো 10 থাকে, 10 গুণ উচ্চতা। এখন বলবো অনেকে 10 কই থেকে আসলো, হাফের সাথে 20 গুণ করলে 10 হয়, সমান 150। তাহলে উচ্চতা কত আসবে আমাদের, উচ্চতা আসবে হচ্ছে 150 ডিভাইডেড বাই 10 সমান কত 15 মিটার। এটাই অ্যান্সার। দেখো দেখি বুঝছো কিনা, খুবই সহজ ছিল, অনেকে উত্তর দিছো, ভেরি গুড। আমাদের উত্তর দিছে নাহিয়ান, রাকা, তানজিম, আলভি, মারুফ, তারপরে হচ্ছে লাবিবা, তারপরে ইশরাক, আরো অনেকে। ছবি আঁকানো লাগবে না সব সময়, বাট মাঝে মাঝে চিত্রে ছবি আঁকাইলে ভালো হয়। যে চিত্র বুঝতে তোমার একটু কষ্ট হবে সেখানে ছবি আঁকাবা, এখানে ছবির কোনো দরকার নাই। এবার আমরা সামনে আগাই। সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, তো কুইজের উত্তরটা ঝটপট দিয়ে দাও। কুইজ নাম্বার 1। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে ফেলি। এখানে কি বলছে, একটি গাড়ির চাকার পরিধি 5.15 মিটার হলে চাকাটির ব্যাস কত। তো আমরা জানি গাড়ির চাকা কেমন, বৃত্তাকার চাকা, গাড়ির চাকাগুলো গুলো কিন্তু সব বৃত্তাকার হয়। হ্যাঁ, তাহলে গাড়ির চাকার পরিধি দেয়া আছে, মানে আমরা মনে করি ব্যাসার্ধ, গাড়ির চাকার যে ব্যাসার্ধ
এই ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। তাহলে অতএব পরিধি সমান কত হবে? পরিধি হবে 2πr। এখন 2πr সমান কত দেয়া আছে তোমার? 5.15। তাহলে এখান থেকে তুমি যদি ব্যাস বের করো, ব্যাস হবে কি? অতএব ব্যাস হবে কি তোমরা বুঝো? ব্যাস হচ্ছে 2r, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে 2r রাখলাম, 2r সমান হবে 5.15 ডিভাইডেড বাই পাই। এই পায়ের মান হচ্ছে 3.1416। ঠিক আছে, 3.1416। এটা দিয়ে যদি ভাগ করে দাও তুমি 5.15 ডিভাইডেড বাই 3.1416, তাহলে তোমার অ্যান্সার আসবে 1.639। তারপরে আরো অনেক কিছু। তো এই যে 1.639 আছে, এই দশমিকের পরের ঘর যদি 5-এর থেকে বড় হয় তাহলে আগের ঘর 1 বাড়ায় দেওয়া যায়। এটা ইকুইভ্যালেন্ট টু 6-4। ঠিক আছে, এত মিটার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, যারা যারা ইংলিশে শুনতে যাচ্ছ, তো একটা গাড়ির চাকার সারকামফারেন্স দেয়া আছে। সারকামফারেন্স মানে পরিধি। সারকামফারেন্স হচ্ছে 5.15 মিটার। এখন বলছে চাকাটার ডায়ামিটার কত। হ্যাঁ, ডায়ামিটার মানে রেডিয়াসের ডাবল। এই যে ব্যাসার্ধ বলছি না, ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস, সেটা হচ্ছে আর। এই আর এর ডাবল হবে হচ্ছে আমাদের ডায়ামিটার। তাহলে এখানে আমরা পাইছি 2πr ইজ ইকুয়ালস টু 5.15। তাহলে এখান থেকে 2r এর ভ্যালু বের করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা যদি একটু লিডার বোর্ড পাবলিশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্টে আছে এমডি মুশফিক রহমান, ভেরি গুড। তারপরে নীরা, জান্নাত, তাহিনুর, জাভিদ, ইয়াসিন, রাকা, ইনান, নাবিল, সিয়াম, তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, তাহলে আমরা এবার সামনে আগাই। যারা যারা ভালো করছো, ভেরি গুড। সামনে দেখো, আমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন আছে, এটা আমরা সলভ করব। একটা ঘরের মেঝের দৈর্ঘ্য, দেখো একটা ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থের 1/1 গুণ, 1 টাইমস 1/2 গুণ। হ্যাঁ, এত টাইমস। তো এখন ঘরের উচ্চতা দেয়া আছে, মেঝের ক্ষেত্রফল এত বর্গমিটার, মেঝেটিতে 50 সেন্টিমিটারের বর্গাকার পাথর দ্বারা বাধাই করতে মোট খরচ হয় এত টাকা। ঠিক আছে, এবার দেখো ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তো আমরা এ নাম্বার সলভ করার জন্য প্রথমে ধরে নিব, মনে করি প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 1/1 গুণ, তাহলে আমরা ধরে নিব যে প্রস্থ হচ্ছে ক মিটার। ঠিক আছে, প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে 1/2 এত গুণ ক মিটার। এখন 1/2 কে কিভাবে ক্যালকুলেশন করা যায়? 1/2 মানে হচ্ছে নিচে যে 2 আছে 2 থাকবে, এই 2 এর সাথে 1 গুণ করবা, তাহলে 2, আর উপরে যা আছে তার সাথে যোগ করবা, এটা থাকে হচ্ছে 3/2, মানে 1.5। এই যে মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর, এটা আশা করি আমরা পারি 3/2। তাহলে এটা হবে 3/2 ক মিটার। এখন দেখো ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল সমান কত দেয়া আছে? ক্ষেত্রফল সমান দেয়া আছে সরি 150 বর্গমিটার। ঠিক আছে, এখন ক্ষেত্রফল মানে কি জানি আমরা, যেহেতু আয়তাকার মানে ঘরের মেঝে, তাহলে আমরা এটা চিন্তাই করতে পারি এটা আয়তাকার, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে, আর তাদের সম্পর্কও দেয়া আছে একটা আরেকটার 1.5 গুণ। তাহলে এখানে আমাদের হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 3/2 ক ইন্টু, এখানে কিন্তু ফর্মুলা লেখা লাগবে যে এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ফর্মুলা না লিখলে কিন্তু 1 মার্ক কাটা খাবা। এটা হচ্ছে 150। তাহলে দৈর্ঘ্য কত? 3/2 ক ইন্টু প্রস্থ কত? ক, সেটা কত হবে? 150। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে আমরা পাবো ক স্কোয়ার ইজ ইকুয়ালস টু 150 গুণ 2 মানে 300, 300 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ কত? 100। তাহলে এখান থেকে আমাদের ক এর ভ্যালু কত আসবে? ক আসবে √100, তার মানে 10 মিটার। ক মানে হচ্ছে আমাদের প্রস্থ পাইলাম কত? 10 মিটার। অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 3/2 ইন্টু 10 হুইচ ইজ কত? 2 আর 10 কাটাকাটি করলে কত হবে? 5, 3 × 5 = 15 মিটার।
তাহলে এটাই আমাদের অ্যান্সার। দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে 15 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। আশা করি আমরা বুঝতে পারছি। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এবার দেখো, মেঝেটিতে 50 সেন্টিমিটারের বর্গাকার পাথর দ্বারা বাধাই করতে মোট খরচ হয় এত। তো শুরুতে আমরা দেখব, যেহেতু কি বলছে সেন্টিমিটারে দেয়া আছে, এই যে ইউনিটগুলো কিন্তু খেয়াল করবা যে কোথায় কি দেয়া আছে। মেঝের ক্ষেত্রফল দেয়া আছে 150 বর্গ মিটার। তাহলে আমরা বি নাম্বার করার ক্ষেত্রে প্রথমেই মেঝের যে ক্ষেত্রফল সেটাকে বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে নিয়ে যাব। মেঝের ক্ষেত্রফল কত? 150 বর্গ মিটার। এখান থেকে যদি বর্গ সেন্টিমিটারে নিই, তাহলে বর্গ মিটার থেকে বর্গ সেন্টিমিটারে নেওয়ার জন্য আমরা কি করব? 100 স্কোয়ার দ্বারা গুণ দিব। আমরা কি করব? 100 স্কোয়ার দ্বারা গুণ দিব। তাহলে এখানে আমাদের কত আসতেছে? তাহলে যদি আমরা দেখি 150 ইন্টু 100 স্কোয়ার, তাহলে পাবো অনেক বেশি, 1500, তারপর 3টা 0, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। এখন খেয়াল করো, প্রত্যেকটা মানে আমাদের এত বর্গ সেন্টিমিটার আছে না, এটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। প্রত্যেকটা মেঝেটিতে যে 50 সেন্টিমিটারের বর্গাকার পাথর দ্বারা বাধাই করছে, তাই তো? তো আমাদের যে পাথর আছে মেঝেতে, যেটা দিয়ে মানে পাথর দ্বারা যেহেতু মেঝে বাধাই করছে, তাহলে আমরা এখানে লিখব পাথরের ক্ষেত্রফল। পাথরের ক্ষেত্রফল কত আসে দেখো তো? পাথরের ক্ষেত্রফল আসে 50 স্কোয়ার বর্গ সেন্টিমিটার, যেহেতু বর্গাকার পাথর। তাহলে এটা কত আসবে? এটা আসবে আমাদের 2500। 50 স্কোয়ার 2500 বর্গ সেন্টিমিটার। এবার তুমি বের করতে পারবা যে কতগুলো পাথর লাগবে তোমার। তাহলে প্রয়োজনীয় পাথর সংখ্যা, প্রয়োজনীয় পাথর সংখ্যা, প্রয়োজনীয় পাথর সংখ্যা কত হবে? টোটাল মেঝের ক্ষেত্রফল। দেখো, প্রয়োজনীয় পাথর সংখ্যা কতগুলো হবে এটা আমরা কেমনে বের করতে পারি? ফর্মুলা লিখে দিচ্ছি, মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই পাথরের ক্ষেত্রফল। হ্যাঁ, টোটাল মেঝের ক্ষেত্রফল যতগুলা, মানে একটা রুম, তোমার রুমের চিন্তা করো, টোটাল মেঝের একটা ক্ষেত্রফল আছে, ওখানে অনেকগুলো পাথর, তুমি কতগুলা পাথর দিতে পারবা বা কতগুলা টাইলস লাগায়ে তোমার মেঝেকে কাভার করতে পারবা, এটা কিভাবে বের করবা? তোমার মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এক একটা টাইলস বা পাথরের যে ক্ষেত্রফল সেটা, দ্যাটস ইট। তাহলে এখানে আমাদের কত আসতেছে আমরা যদি বের করি, তাহলে আমরা কতগুলা পাথর লাগবে সেটা যদি বের করি, 1500, তারপর 3টা 0 ডিভাইডেড বাই 2500, তাহলে আমাদের পাথরের সংখ্যা আসবে, পাথরের সংখ্যা আসবে 600টা। এখন দেখো প্রশ্নে দেয়া আছে 600টা পাথর, 600টা পাথরের দাম 7500 টাকা। তাহলে একটা পাথরের দাম কত হবে? এখন এখান থেকে বাকি অংশটুকু যদি আমরা সলভ করে ফেলি, তাহলে দেখো 600টি পাথরের মূল্য, আমি যদি ভুল করে না থাকি, পাথরের মূল্য 7500 টাকা। অতএব একটি পাথরের মূল্য কত আসবে? 7500 ডিভাইডেড বাই 600, তাহলে কত আসে? চলো দেখে ফেলি। 7500 ডিভাইডেড বাই 600, 12.5 টাকা। দেখো দেখি, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বুঝছো কিনা এটা আমরা রিক্যাপ করবো অবশ্যই। ওকে, মারুফ, তখন অঙ্কই হবে না, তখন এরকম কোনো অঙ্ক দিবে না, এরকম অঙ্ক করা তোমার লাগবেও না। তো তখন কি করবা? তখন হচ্ছে মনে করো কি করবা, সেটা হচ্ছে তুমি যখন বড় হবা তখন বুঝে যাবা যে মারুফ একটা প্রশ্ন করছে, যদি তার বাসা রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে কি বলে,
তার বাসা যদি রেক্ট্যাঙ্গেল না হয় বা হচ্ছে প্যারালোগ্রাম না হয় বা স্কোয়ার না হয়, তখন কি হবে? তখন আমাদের অঙ্ক করা লাগবে না, তখন আমাদের টেনশন করারও কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এটা আবার দেখি। জান্নাত, তাহলে অ্যান্সার কি হবে? একজন আমাদেরকে বলতেছে 12.50 হবে না, কি হবে তাহলে একটু বলো দেখি। আমরা এই অঙ্কটা আরেকবার আমরা একটু রিক্যাপ করি। দেখো, এখানে আমাদের মেঝের ক্ষেত্রফল দেয়া আছে। এখন বলছে মেঝেটিতে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, মানে এক একটা পাথর হচ্ছে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের। পাথর দ্বারা বাধাই করতে মোট খরচ হয় 7,500 টাকা। এই অঙ্কটা আমরা কেমনে করব? দেখো, মেঝের ক্ষেত্রফল দেয়া আছে বর্গমিটারে, কিন্তু এটা তো দেয়া আছে সেন্টিমিটারে। তাহলে আমরা কি করতে পারি? এই বর্গমিটারকে আমরা বর্গ সেন্টিমিটার বানাইতে পারি। বর্গ সেন্টিমিটার কিভাবে বানাইছি? 150 ইন্টু 100 স্কোয়ার গুণ করে দিলেই আমাদের বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। এখন পাথরের ক্ষেত্রফল কত সেটা আমরা বের করলাম। এক একটা পাথরের ক্ষেত্রফল হচ্ছে 2500 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমাদের প্রয়োজনীয় পাথর সংখ্যা কতগুলা? মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটা পাথরের ক্ষেত্রফল। তাহলে আমরা পাইলাম কত? 600টা পাথর লাগবে। এখন 600টা পাথর লাগাইতে আমার লাগছে কত টাকা? 7,500 টাকা। তাহলে একটা পাথর লাগাইতে কত টাকা লাগবে? 7,500-কে তুমি 600 দ্বারা ভাগ করে দাও, 12.5 আসবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে শিমু, আমরা রিক্যাপ করে দিছি, আশা করি বুঝতে পারছো। এবার আমরা সামনে আগাই, চলো। সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। এখানে বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ঠিক আছে, এর প্রস্থ আবার দিয়ে দিছে 16 মিটার। তাহলে খেয়াল করো, আমাদের যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য হবে কি? দৈর্ঘ্য হবে 1.5 ইন্টু প্রস্থ। তো এখন দেখো, প্রস্থ কিন্তু তোমার দেয়া আছে, প্রস্থ কত? 16। তাহলে এটা কত আসবে বলো দেখি। এটা কিন্তু আসতেছে আমাদের, আমরা যদি 1.5 দ্বারা 16কে গুণ করি তাহলে 24 আসবে। 3 8 24, 24 মিটার। তাহলে পরিসীমা কি হবে আমরা কি জানি?
আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ হচ্ছে 16, তার মানে 2 ইন্টু 40, তার মানে 80 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার সি। সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 80 মিটার। ওকে, আমরা যদি এখন লিডার বোর্ডটা পাবলিশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্টে আছে আকাশ, তারপরে মাইশা, ওসামি কুন্দু, মারুফ, মিসবা, সাইমা, রাকা, তাহা, শেহরিন, তারপরে জান্নাত। আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো, আর যারা যারা ভালো করছো ভেরি গুড। অনেকে ফার্স্টেস্ট ফিঙ্গারের কথা বলতেছিলা, এইবার আমরা ফার্স্টেস্ট ফিঙ্গার দিতে পারি। প্রথম চারজনই সঠিক উত্তর দিছে দ্রুততার সাথে। ওকে, আমরা এবার সামনে আগাবো। আশা করি এটা আমরা বুঝতে পারছি, খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করছি। এরপর দেখো আমাদের বেশ কিছু অনুশীলনীর অঙ্ক আছে, এগুলো আমরা খুব দ্রুত সলভ করে চলে যাব। দেখো তো প্রথমটা দেখো, গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? গ্রিক ভাষায় ডেকা অর্থ কি বলো দেখি, এটার উত্তর বলো। গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? প্রথমটার উত্তর কি? বি হবে না, এটা শিওর। ডেকা মানে 100 গুণ না, ডেকা মানে 10। ডেকা মানে 10। এখন 10 গুণ নাকি দশমাংশ? ডেকা মানে 10 গুণ নাকি দশমাংশ, বলো দেখি কোনটা হবে আমাদের অ্যান্সার? বলো দেখি। এটাতে আমরা চাইলে পোল দিতে পারতাম, এক একজন দেখি আমাদের কেউ কেউ বলতেছে সি, কেউ কেউ বলতেছে হচ্ছে এ। তো এটার অ্যান্সারে আমরা একটু পরে আসবো, ঠিক আছে? তোমরা বলতে থাকো। এরপরে দেখো, এক স্টেওরে এটা মানে কি? এটা কত? এক স্টেওরে মানে কত? এই দুইটা হচ্ছে তোমরা নিজেরা বের করতে থাকো, আমরা সামনের গুলো সলভ করা শুরু করি। দেখো বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠ, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 8-এ পড়ছিলাম। হ্যাঁ, সেটা কি হয়? ঘনকের ক্ষেত্রে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? 6 ইন্টু বাহু স্কোয়ার। 6 ইন্টু বাহু স্কোয়ার। কেন? কারণ ঘনক বা কিউব, হ্যাঁ রুবিক্স কিউবের কথা চিন্তা করো। রুবিক্স কিউবে কতগুলো পৃষ্ঠ থাকে? 6টা। তাহলে প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, 6টার ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটা কত আসবে? 6 ইন্টু বাহু কত? 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার। তো আমরা বাংলাদেশ লিখে ফেলছি, আমি এটা 4 লিখে দিচ্ছি, যাও 4 স্কোয়ার। তাহলে কত আসবে? 6 ইন্টু 16। তাহলে এটা কত হয় আমরা যদি একটু দেখি, 6 ইন্টু 16, 96। তাহলে আমাদের হবে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এত বর্গ সেন্টিমিটার। এত বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর। বলছে এর এওরে প্রকাশিত মান কত? 10 হেক্টর। হেক্টর থেকে এওরে আমরা কেমনে যাইতে পারি? আমরা একটু চার্টে ফিরে যাই, চলো আমরা একটু চার্টকে ইউটিলাইজ করি। দেখো 1 হেক্টর মানে কত একর? 2.47 একর। 1 হেক্টর মানে 2.47 একর, ওইটাই আমরা ইউজ করব। 1 হেক্টর মানে 2.47 একর। একর আর এওর, এই দুটোর পার্থক্য বলতে পারবা? একর আর এওর পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে কি নাই বলো দেখি, পার্থক্য আছে কি নেই? একজন বলে এ ওরে ক নাই। অবশ্যই পার্থক্য আছে, দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস ভাইয়া। এওর এক জিনিস, একর আরেক জিনিস, ঠিক আছে?
একর হচ্ছে ক্ষেত্রফলের একক, আর এওর কি? একজন বলছে 1 একর মানে হচ্ছে 1 হেক্টর মানে 100 একর। তোমরা চার্ট ভালো মতো মুখস্থ করবা, ঠিক আছে? এটার অ্যান্সারও আমরা পরে দিব, যেহেতু তোমাদের মধ্যে কনফিউশন আছে। পরে চলো তো দেখি আমাদের কি আছে। পানিপূর্ণ চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 1 মিটার। চৌবাচ্চার আয়তন কত? দেখো, আয়তনের ফর্মুলাটা তোমাদেরকে একটু বলে দিই। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে আমাদের আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা মাথায় রাখবা। ওইগুলো আমরা কুইজও দিতে পারি লাস্টে, ঠিক আছে? ছুটি সময় মতো হবে, ওকে? তো আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে আমাদের আয়তনটা কি হবে? 3 গুণ 2 গুণ 1 মানে 6 ঘন মিটার। আয়তনের একক হচ্ছে ঘন মিটার, ঠিক আছে? আয়তনের একক ঘন একক। এরপরে দেখো, বলছে চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। তো আমাদের 1 কেজি মানে কত লিটার? এই রিলেটেড ঝামেলা আসবে আমাদের। সো আমরা বলে দিচ্ছি যে আমাদের যখন 1 ঘন মিটার, 1 ঘন মিটার মানে, এটাও কিন্তু একটা একক ছিল, 1000 লিটার। 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার। 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সাথে সম্পর্কিত না, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সাথে হচ্ছে সম্পর্কিত না। এটা আমরা চাচ্ছি নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে হচ্ছে আমরা এটা ডিসকাস করতে, ঠিক আছে? তো এটা নিয়ে তুমি চিন্তা করবা। এটা আমরা অ্যান্সার দিচ্ছি না এক্স্যাক্টলি, মানে আজকের লেকচারের সাথে যাচ্ছে না। মানে তোমার অ্যান্সার চাইলে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে, ঠিক আছে? অ্যান্সার এ হবে, বাট এটার হচ্ছে এক্সাক্ট ব্যাখ্যা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দিতে যাচ্ছি। মানে এটা আমাদের একটু অনুশীলনের প্রশ্ন একটু আগে চলে আসছে, ঠিক আছে? এটা আমরা পড়বো নেক্সট লেকচারে। তো তোমরা হচ্ছে প্যারালাল টেক্সট দেখে একটু রিডিং করবে এটা, ঠিক আছে? ওকে, অ্যান্সার কিছু একটা হবে, ঠিক আছে? আমি অ্যান্সার দিব না, যাও। অ্যান্সার হবে, অ্যান্সার কিছু একটা হবে। এবার দেখো, মানে আমরা আজকে ক্ষেত্রফলে বেশি ফোকাস করব। এখানে দেখো, একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার এবং প্রস্থ 16 মিটার। বলছে বাগানের পরিসীমা কত? এর জন্য আমাদের দৈর্ঘ্য লাগবে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 16, এটা কত দেওয়া আছে? 400। তাহলে এখান থেকে দৈর্ঘ্য বাইর করো। দৈর্ঘ্য কত আসবে? 400/16। এগুলো অ্যান্সার আমরা দিব, সমস্যা নেই, মানে টেনশন করো না। 400/16, এটা কত আসবে? 25 মিটার। তাহলে অতএব আমাদের পরিসীমা কি আসবে? পরিসীমা আসবে হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কত আসে এটা? 2 ইন্টু 16 প্লাস 25। আমরা আগে আমাদের আজকের কন্টেন্ট শেষ করে নিই। এটা আসবে আমাদের 82 মিটার। অ্যান্সার হচ্ছে ডি, 82 মিটার। এবার দেখো, বাগানের কর্ণ কত? এটা যেহেতু একটা আয়তাকার বাগান, আয়তাকার বাগানের কর্ণটা কি হবে? আয়তের আমরা জানি প্রত্যেকটা কোণ কত? সমকোণ। তার মানে কর্ণ যদি এটা হয়, দুইটা কর্ণই সমান হয় আয়তের। তো আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ, কর্ণ হয় হচ্ছে √ওভার পিথাগোরাসের উপপাদ্য, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এটা কত আসবে? √ওভার, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 25, প্রস্থ হচ্ছে 16, 25 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। তাহলে যত আসে তত, √ওভার 25 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। এটা আসবে হচ্ছে 29.68 মিটার। তাহলে 29.68 মিটার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এবার যদি আমরা সামনে আগাই, সামনে দেখো বলছে একটা গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার মানে 1.5 কিলোমিটার, টোটাল হচ্ছে
1500 মিটার হবে। এটা কি বুঝো? 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। 1000 তার সাথে আরো 500 মিটার মানে 1500 মিটার পথ যেতে চাকাটির কতবার ঘুরবে? তাহলে চাকার পরিধি হচ্ছে 5, মানে একবার যদি চাকা ঘুরে, এটা হচ্ছে চাকা, চাকার টোটাল পরিধি হচ্ছে 5 মিটার। একবার যদি ঘুরে তাহলে সে কতটুকু পথ অতিক্রম করবে? একবার ঘুরলে পুরোটা যদি একবার ঘুরে তাহলে সে 2 পাই আর পথ অতিক্রম করবে, যেটা হচ্ছে তার পরিধি 5 মিটার। তাহলে 1500 মিটার পথ অতিক্রম করতে তার কতবার ঘোরা লাগবে? এটাকে 5 দ্বারা ভাগ করে দাও, তাহলেই হবে। 5 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আমরা যদি ভাগ করি 1500 ডিভাইডেড বাই 5, এটা কত আসবে? 300। 300 বার, 300 বার ঘোরা লাগবে তার। জাস্ট ইট। একবার ঘুরলে সে 5 মিটার অতিক্রম করে, 1500 মিটার অতিক্রম করতে তার 300 বার ঘোরা লাগবে। এবার দেখো এককের আন্তর্জাতিক পদ্ধতি, এটার এককের যে আন্তর্জাতিক পদ্ধতি বা আমাদের এসআই ইউনিট, এটার বৈশিষ্ট্য কি বলো দেখি? এসআই ইউনিটের বৈশিষ্ট্য কি? এটা পুরো মুখস্থ, মানে মুখস্থ আমাদের হচ্ছে অ্যান্সার আর কি। এটা হচ্ছে আমাদের 10 গুণোত্তর। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, ঠিক আছে? তারপরে কি আমাদের বাংলাদেশে কবে চালু হয়? 1982 সালে। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, এবার চলো আমাদের দেখো এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তোমাদের জন্য এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলো হচ্ছে নিজেরা পড়বা। দাঁড়াও তোমাদেরকে বলি, তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমাদের এই দুইটা, ঠিক আছে, অনুশীলনীর। এটা তো মুখস্থ পুরাই। এইটা তারপরেরটা, এরপরে আমাদের এইটা হেক্টরের, এটা নিয়ে পড়ালেখা করবা, একদম ডিটেলস পড়ে তারপরে অ্যান্সার করবা। এটা তোমাদের নিজেদের কাজ, এটা পরীক্ষার জন্য মোটামুটি জানার জন্য প্লাস ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তর বের করবা যে একর আর এওর একই কিনা। এই প্রশ্নের উত্তর বের করবে, এটা তোমাদের কাজ। এটা তুমি গ্রুপে পোস্ট করতে পারো, এটা আমি চেক করে দিব, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের এই অঙ্কটা আমরা সলভ করব যেটাতে ছিলাম। তো একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। 60 40, তো আমরা একটু আঁকাই, পুকুর আঁকাবো একটা। এই মনে করো আমাদের পুকুর, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। এখন বলছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? আচ্ছা, পুকুরের পাড়টা কই থাকবে? পুকুরের বাইরে না পুকুরের ভেতরে বলো দেখি? পাহাড়ের বিস্তার না, পাড়ের বিস্তার ভাই। পার পার, পুকুরের পাড় চিনো না? পাহাড় কই থেকে নিয়ে আসলা ভাইয়া? পুকুরের পাড় কই হয়? পুকুরের পাড় থাকে পুকুরের বাইরের দিকে। এই যে এটাকে আমরা বলতেছি পার। পুকুর পার বললো না, পুকুর পারে যাব যাদের বাসায় পুকুর আছে, এটা হচ্ছে পুকুর পার। এই পুকুর পাড়ের ক্ষেত্রফল তোমার কাছে জানতে চাইছে, পাড়ের ক্ষেত্রফল, নট পাহাড়। আমাদেরকে তারা কিন্তু বলে দিছে যে এই পাড়ের বিস্তার কতটুকু হবে। পাড়ের বিস্তার হচ্ছে 3, তার মানে এইটুকু হচ্ছে আমাদের 3 মিটার, এইটুকু আমাদের 3 মিটার। তাহলে খেয়াল করো পাড়ের ক্ষেত্রে, পাড়ের ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? আমাদের ক্ষেত্রফল কি বেড়ে গেছে না? খেয়াল করে দেখো তো, মানে এই যে বাইরের যে আয়তাকার বক্সটা আমরা আঁকাইছি তার দৈর্ঘ্য কি হয়েছে? এইদিকে 3 বাড়ছে, এইদিকে 3 বাড়ছে। তাহলে এইটা ভিতরেরটা হচ্ছে আমাদের 60, বাইরেরটা আমাদের কত হবে? বাইরেরটা হবে আমাদের 3 3 6, তাহলে কত হয়? 66, 66 মিটার। এদিক বরাবর 66 হয়েছে। আবার ঠিক একইভাবে এইদিকে 3 বাড়ছে না, আবার এদিকেও 3 বাড়ছে। প্রস্থ কত হয়ে গেল? আমাদের নতুন কালারের সবুজ বাজে যেটা আছে সেটার প্রস্থ আসতেছে আমাদের হচ্ছে 40 + 6 মানে 46। তাহলে এখন খেয়াল করো পার সহ পুকুরের ক্ষেত্রফল কত? পার সহ মানে
পুকুরের ক্ষেত্রফল যেটা হবে, পার সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে পুরো ক্ষেত্রফলটা, বাট আমার কাছে জানতে চাইছে কোনটা, আমার কাছে কিন্তু জানতে চাইছে এই ক্ষেত্রফলটুকু কতটুকু হবে, এই ক্ষেত্রফলটুকু কতটুকু হবে। তাহলে আমি এক কাজ করি, এখানে যেটা লিখছি এটা মানে পুরো ক্ষেত্রফল, আমি এখানে যেটা লিখছি এটা মানে হচ্ছে পুরো ক্ষেত্রফল। এখন এইখান থেকে আমরা যদি পুকুরের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই, পুকুরের ক্ষেত্রফল, এখান থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফলকে বিয়োগ করে দিই, পুরোটা ছিল আমাদের পার সহ পুকুরের ক্ষেত্রফল, ওখান থেকে যদি পুকুরের ক্ষেত্রফল আমি বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমার কাছে এই অংশটুকু থেকে যাচ্ছে, এই অংশটুকু কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে। আমি যদি পুরো পার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বের করে দিই, তাহলে এই মার্ক করা অংশ কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে, এন্ড যেটার নাম হচ্ছে আমাদের পারের ক্ষেত্রফল। তাহলে পারের ক্ষেত্রফল কত আসবে, 66 ইন্টু 46 বিয়োগ 60 ইন্টু 40, যত আসবে তত হচ্ছে আমাদের উত্তর। ওকে, 66 ইন্টু 46 মাইনাস 60 ইন্টু 40, এটা আসবে 636 বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার, হ্যাঁ মিটার স্কোয়ার বলতে পারো অথবা বর্গ মিটার। জান্নাত জ্যামিতি একটু কম অ্যান্সার করবা, ঠিক আছে, তাহলেই হবে। 4টা বিভাগ থেকে তো 4টা অ্যান্সার করতেই হবে, টোটাল 5টা। তো জ্যামিতি একটা কম অ্যান্সার করতে পারো, বাকি সবগুলো দুটা দুটা করে অ্যান্সার করতে পারো, মানে পরিসংখ্যানও তোমার একটা অ্যান্সার করা লাগবে, ঠিক আছে, তো বাকিগুলো করতে পারবা। ওকে, আমরা এখন সামনে আগাবো। সামনে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে সহজ সহজ কিছু প্রবলেম আছে, সেটা হোমওয়ার্ক। দেখো, একটা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে, এটা হচ্ছে বের করবা। তার সাথে আরো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই দুইটা প্রবলেম সলভ করবা। এটা একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আর ক্ষেত্রফল এত, পরিসীমা কত, আর এইটা, এই দুইটা প্রবলেম হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এইবার আমরা যদি একটা অঙ্ক করে ফেলি, অঙ্ক দেখো, একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। এই সেম অঙ্ক আমরা আগে একটা করছিলাম না উদাহরণের, মানে একদম ক্লাসের শুরুতে। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা, অনুশীলনের এই অঙ্কটা সেম, আমরা সেম অঙ্ক একটা করে ফেলছি। এটা কোথায় ছিল আমাদের, এইটা দেখো, এখানে ছিল 20 একর, আর লাস্টের যে অঙ্কটা আছে আমাদের এটা হচ্ছে 10 একর। তো এরকম সিমিলার অঙ্ক আমরা একটা কিন্তু করে ফেলছি, এই অঙ্ক। সো এটা হচ্ছে ডান, এটা তোমরা একবার প্র্যাকটিস করবা, ঠিক আছে। আর আগের যেই এমসিকিউ গুলো আছে মুখস্থ নির্ভর, এই এমসিকিউ গুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে, মানে একদম সুন্দর মতো ব্যাখ্যা সহ। অনেকে উত্তর দিছো এটার, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকলো এই। তো তোমাদের কারোর কোনো কোশ্চিন আছে কিনা? আমরা মোটামুটি তোমার পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যেগুলো আসতে পারে ওই ধরনের জিনিসটা পড়ে ফেলছি, শুধু আয়তন রিলেটেড জিনিসটা তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। ওই যে পানির ওজন, যেটা আমি স্কিপ করে গেছি, যেহেতু নেক্সট লেকচারে পড়াবো, আমি ভাবছিলাম এই লেকচারে পড়াই দিব, বাট হচ্ছে সময় নাই, ঠিক আছে। আর মানে দুইটা লেকচার মিলে আজকের দুইটা ক্লাসে আমি নিতে চাইছিলাম, বাট এই অনাকাঙ্ক্ষিত একটু দুর্ঘটনার কারণে আর কি আমি নিতে পারি নাই। মোটামুটি আমি পুরো চ্যাপ্টারটাই ওভারঅল কাভার করতাম, মানে ধরো যে কাভার করেও ফেলছি অনেকখানি, যেটা হচ্ছে তোমার পরীক্ষায় আসার মতো। এই পারের অঙ্কগুলো করবা, যেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। তারপরে যদি পুকুরের ভেতরের দিয়ে, মানে রাস্তার কিছু অঙ্ক আছে, যে আয়তাকার বাগানের ভিতরে মাঝখান দিয়ে রাস্তা গেছে, হ্যাঁ, এই অঙ্কটাও করবা। এগুলো হচ্ছে কিছু বিশেষ অঙ্ক, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কের একটা টাচ আমরা অলরেডি দিয়ে দিছি। তো মোটামুটি আমরা চেষ্টা করছি যে এই 2 লেকচারের ভিতরে এই চ্যাপ্টার তোমার মোটামুটি যেন পরীক্ষায় ভালো মতো অ্যান্সার করতে পারো, এই জন্য শেখানো, যতটুকু দরকার ততটুকু। আর বাকি অংশটুকু একটু প্যারালাল টেক্সট দেখে একটু পড়ে নিবা, তাহলে এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হবে। আর সামনে যেহেতু আমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষা, তো এই জন্য শুভকামনা রইলো, ভালো মতো পড়ালেখা করো, রিভিশন দিও। আর যে যে চ্যাপ্টারের সমস্যা আছে ওই চ্যাপ্টার কিন্তু তোমার রেকর্ডিং থেকে যাচ্ছে, তুমি কিন্তু রেকর্ডিং দেখে দেখে নিতে পারবা। আর যারা যারা বলতেছো যে সময় নাই, আসলে সময় বের করলেই হয়। তুমি ক্লাস 8-এ পড়ো, ক্লাস 8-এ যখন আমি ছিলাম তখন তো আর 14 ঘন্টা পড়তাম না।
তখন পড়তাম ধরো যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম। সো ওইটুকু সময় বের করে নিয়ে পড়ে নিতে হবে। আর যেহেতু আমাদের মোটামুটি কোশ্চিন নাই, তো তোমাদের সবার জন্যই শুভকামনা রইল। 23 তারিখ থেকে আমাদের ক্লাস বন্ধ হবে আর কি। তো আজকের মতো আমাদের এতটুকুই। তোমাদের জন্য আবারও শুভকামনা রইল, ভালো মতো পরীক্ষা দাও, সুস্থ সবলভাবে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। থ্যাংক ইউ ফর টুডেস ক্লাস। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।